বাংলাদেশ এখন উত্তাল। আপনি কি ১৯৭১ থেকে ২০২৪ এই ৫৩ বছরে বাংলাদেশের একটি ছোট্ট ইতিহাস জানতে চান? তাহলে এই ভিডিওটি দেখুন। খুব বেশি হলে আপনার ১৫ থেকে ২০ মিনিট লাগবে। আমরা ১৯৭১ সাল থেকে আজ অবধি বাংলাদেশের ইতিহাসকে মোটামুটি ৪ ভাগে ভাগ করতে পারি। ১ নম্বর পর্ব ১৯৭১ থেকে ১৯৯০। এই সময় মূলত সামরিক শাসন চলেছিল, তাই এটাকে আমরা সামরিক শাসন পর্ব বলবো। পর্ব ২ ১৯৯০ থেকে ২০০৮, যখন গণতন্ত্র ঠিকঠাকভাবে বাংলাদেশে চলেছিল, তখন আমরা এটাকে গণতান্ত্রিক পর্ব বলবো। ২০০৮ থেকে ২০২৪ অবধি তৃতীয় পর্ব, যেটা মূলত হাসিনা পর্ব বলবো। এখানে গণতন্ত্র কতটা ছিল সে নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। এবং চতুর্থ পর্ব, মানে একদম শেষ পর্ব, ২০২৪-এর গণ্ডগোলের পর থেকে এর গণ্ডগোলের শেষ কোথায় সেটা আমরা জানি না, তাই চতুর্থ পর্ব এখন চলছে। এই অবধি আমরা একটুখানি আলোচনা করব গোটাটা। তো প্রথমে ১৯৭১ থেকে ১৯৯০ সামরিক পর্ব। আমরা জানি ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। শেখ মুজিবুর রহমান দেশের প্রধানমন্ত্রী হন। তিনি ১৯৭১-এ শুরু করে ১৯৭৫-ই তার শেষ হয়। এইটুকু সময়ের মধ্যে বাংলাদেশ প্রচুর সমস্যার মধ্যে দিয়ে গেছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধর পর অর্থনৈতিক সংকোচন হয়েছিল। একটা নতুন দেশ তৈরি করা, একটা নতুন সংবিধান তৈরি করা, তার নিয়মকানুন তৈরি করা অত্যন্ত শক্ত কাজ। মুজিব এইটুকু সময়ের মধ্যে সেটা চেষ্টা শুরু করেছিলেন। তিনি একদলীয় ব্যবস্থা চালু করেছিলেন। কেউ কেউ বলেন সোভিয়েতের মতো তিনি হয়তো একটা কমিউনিস্ট শাসনের দিকে মেবি যেতে পারতেন, উই ডোন্ট নো ইট। তো যাই হোক, কিন্তু একদলীয় ব্যবস্থা, একটা ক্ষমতাতন্ত্র, মানে ক্ষমতা কুক্ষিগত করার দিকে হয়তো উনি যাচ্ছিলেন। এবং এই সময় এক মারাত্মক দুর্ভিক্ষ হয়। দারিদ্র তো ছিলই, অর্থনৈতিক সংকোচন তো ছিলই, মারাত্মক একটা ভয়ানক গণ্ডগোল ঘটে গেছে জাস্ট ১৯৭০-৭১-ই। এবং আরও একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেটা সত্যিই কত বড় চ্যালেঞ্জ ছিল সেটা আমরা এখনও ঠিক করে বুঝতে পারছি না, যে ১৯৭১-এ ওই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর হাতে প্রচুর সংখ্যক শিক্ষিত মানুষ কিন্তু নিহত হয়েছিল। তো একটা জাতির মেরুদণ্ড ওইখানে পাকিস্তানিরা ভাঙতে চেয়েছিল। তো এই ছিল মুজিবের মূল সময়। এই ৪ বছরটাকে খুব ছোট করে বলতে গেলে এই কয়েকটা বলতে হবে। ১৫ই আগস্ট ১৯৭৫-এ মুজিব এবং তার পরিবারের ম্যাক্সিমাম অংশ, দুজন বেঁচে যান, হাসিনা এবং হাসিনার বোন, তো রেহেনা ওনার নাম। তো ১৫ই আগস্ট ১৯৭৫ ঘটনাচক্রে, সেটা ভারতের স্বাধীনতা দিবসও বটে, মুজিবুর রহমানকে হত্যা করা হলো। পরিবারের ম্যাক্সিমাম জনকে মিলিটারিরা হত্যা করল। তারপরে ক্ষমতা এলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান মূলত সামরিক আইনেই চলেছেন। ৭ বছর উনি ছিলেন। ১৯৭৯ সালে উনি প্রথম সামরিক ক্ষমতা থেকে আস্তে আস্তে সরে এসে একটা বহুদলীয় গণতন্ত্র তৈরি করার একটা চেষ্টা শুরু করেন, এবং তার নিজের একটা পার্টি, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলা হয়, সেটা তিনি তো তৈরি করেন ১৯৭৮। তো হয়তো তিনি একটা প্রকৃত অর্থেই গণতন্ত্রের দিকে এগোতে হয়তো চেয়েছিলেন। এই সময়ে জিয়াউর কিন্তু বেশ কিছু কাজ করেন। তার সেটার মধ্যে ভালো মন্দ উভয়ত রয়েছে। যেমন কৃষি সংস্কার, অবশ্যই কৃষিভিত্তিক অর্থনীতি সেই সময় বাংলাদেশে, শিল্প তৈরি করার একটা চেষ্টা, অনেক রকম চেষ্টা, তার মধ্যে একটা খুব ভালো শিল্প পরবর্তীকালে দাঁড়ায়। এবং যেহেতু একটা রাষ্ট্রীয় মালিকানাধীন ছিল কারখানাগুলো, মূলত রাষ্ট্রের মালিক, ন্যাশনালাইজ ছিল, সেগুলোকে বেসরকারীকরণ করার চেষ্টা, মানে আস্তে আস্তে প্রাইভেট করার চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু তিনি তার সঙ্গে আরও অনেক কিছু করেছিলেন, যার মধ্যে জাতীয় পতাকায় ইসলামিক প্রতীক লাগানোর চেষ্টা, আইনি ব্যবস্থায় কিছু ইসলামিক নীতি যোগ করার চেষ্টা, এবং অভিযোগ আছে যে ইসলামিক শক্তি, যেটা ফান্ডামেন্টাল ইসলামিস্ট ফোর্স, তাদের সঙ্গেও জিয়া কিন্তু একটা মোটামুটি সুসম্পর্ক হয়তো ছিল, সেটাও আমরা পুরোপুরি জানি না। তো এটা কিন্তু মোটামুটি একটা ইয়ে করা হয়, ধারণা করা হয় যে একটা যোগাযোগ কিন্তু ছিল। ধর্মনিরপেক্ষতা সরকারি নীতি হিসেবে কিন্তু বজায় ছিল, মানে রাষ্ট্র নিজে কিন্তু ধর্মনিরপেক্ষ হিসাবেই কাগজে কলমে জিয়াউর রহমানের সময় কিন্তু ছিল।
এরপরে 1981 সালের 30শে মে জিয়াউর রহমান নিহত হলেন। আবার তিনি ছিলেন জেনারেল, মিলিটারির লোক, আবার মিলিটারির কিছু অন্য লোক 1981-তে তাকে মেরে ফেলল। মুজিবুর রহমানের যা পরিণতি হয়েছিল জিয়াউর রহমানেরও তাই পরিণতি হয়। 1982 সালে ক্ষমতা দখল করলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি 90 অবধি ছিলেন। তিনি এসি সংসদ ভেঙে ফেললেন, কনস্টিটিউশন হোল্ড করে দিলেন, সংবিধান হলে ঠিক আছে, ও সবার পাত্তা টাত্তা দেওয়া চলবে না, এবং একটা প্রপার মিলিটারি শাসন কিন্তু তিনি চালু করলেন। সেই সময় খুব উত্তাল সময়, খুব গন্ডগোলের সময়। আজকে যেরকম গন্ডগোলের সময় আপনারা দেখছেন, ঠিক সেই রকম গন্ডগোলের সময় কিন্তু এই সময় বাংলাদেশের শুরু হয় রাজনৈতিকগতভাবে। কিন্তু তিনি যখন শাসন চালালেন, তিনি কিন্তু বেশ কিছু আধুনিকরণের প্রচেষ্টা করলেন। মানে সামরিক শাসনের আন্ডারে যে দেশটাকে সম্পূর্ণ নষ্ট করে দেবো সেরকম নয়, তিনি রাস্তাঘাট, সেতু, আবাসন এইগুলো তিনি তৈরি করার চেষ্টা করলেন। আস্তে আস্তে মানুষজনের জন্য ঘর বানিয়ে দিতে হবে, মানুষজনের রাস্তাঘাট ঠিকঠাক করতে হবে, বাইরে থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ বা এফডিআই বলি, সেইটা নিয়ে আসতে হবে, এটা চেষ্টা করলেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ আজকে যে গার্মেন্ট শিল্পর জন্য খুব বিখ্যাত, এই গার্মেন্ট শিল্প কিন্তু সেই সময় মানে এরশাদের সময় কিন্তু মূলত তার প্রথম উদ্যোগটা নেওয়া, যে আমরা বস্ত্র শিল্পটা তৈরি করার চেষ্টা করব। সেটা পরবর্তীকালে খুব ভালো কাজ করেছে, গার্মেন্টস দাঁড়িয়েছে বাংলাদেশে। এই সময় হাসিনার নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ এসে গেছে। তখন হাসিনা হচ্ছেন, আমরা জানি, মুজিবুর রহমানের মেয়ে, এবং খালেদা জিয়া, যিনি কিনা জেনারেল জিয়া, যিনি মারা গেলেন 1981-তে, তার স্ত্রী, তার নেতৃত্বে বিএনপি দল তখন রয়েছে। এরা কিন্তু প্রচুর প্রতিবাদ করলো এই সময়টাতে। সামরিক শাসন কোনো গণতান্ত্রিক শক্তিই মেনে নেবে না, সম্ভবই নয়। প্রচুর বিক্ষোভ, ধর্মঘট ইত্যাদি হলো, এবং 1980-র শেষ দিকে বেশ ভালো ক্যাওস তৈরি হয়। ছাত্র বিক্ষোভ, শ্রমিক ধর্মঘট ইত্যাদি, পদত্যাগের জন্য চাপ বাড়ানো ছিলই প্রচুর। এবং এই বিবিধ চাপের ফলে 1990 সালের 6ই ডিসেম্বর এরশাদ পদত্যাগ করলেন। তিনি কিন্তু খুন হলেন না। মুজিব খুন হয়েছিলেন, জেনারেল জিয়া খুন হয়েছিলেন, জেনারেল এরশাদ কিন্তু তাকে গ্রেপ্তার হলেন, কারাগারে পাঠানো হলো, এবং তিনি কয়েক বছর আগে অবধি বেঁচেই ছিলেন। 2018-19 অবধি এরশাদ কিন্তু ছিলেন। তো যাই হোক, এরশাদ জেলে গেলেন, এটা হচ্ছে মূল কথা। তো এরপরে এলো, আচ্ছা, এর পরের কথা আলোচনা করার আগে ছোট্ট করে ওই যে প্রথম পর্ব, এই 19 বছরের এক কথায় যদি আমি বলি, মুজিবের আমল তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছিল। জিয়া এবং এরশাদের মিলিটারি শাসন ছিল বটে, কিন্তু সেটা সাংঘাতিক অত্যাচারের শাসন হয়তো নয়। হ্যাঁ, অত্যাচার তো হবেই, সামরিক শাসন যেহেতু, কিছু অত্যাচার নিশ্চয়ই হবে। তো কিন্তু সে বেশ কিছু অর্থনৈতিক সংস্কার হয়েছিল, এবং তার একটু লং টার্মও ভেবেছিলেন। মানে জিয়া এরশাদ একদম খুব যে ক্ষুদ্র দৃষ্টি, মানে জাস্ট এক মাসেরটা ভাববো বাকিটা ভাববো না, সেরকম নয়। আমার ইতিহাস জ্ঞান অন্তত তাই বলছে, যে অর্থনৈতিক বেশ কিছু সংস্কার, জামাকাপড় কারখানা ইত্যাদি তারা তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সময় যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হয়েছিল সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে, যে বাংলাদেশের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ে কিন্তু একটা ইসলামী মূল্যবোধের যে প্রচার, সেটা কিন্তু আজকে যেটা আমরা পশ্চিমবঙ্গে বসে ভারতীয়রা দেখতে পাচ্ছি বারংবার ফেসবুকের মাধ্যমে, যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে একটা ইসলামিক কালচারের একটা বড় প্রভাব, এইটার কিন্তু শুরু এই সময়ই হয়। এটা হঠাৎ করে গত 8 বছরে, গত 5 বছরে ফেসবুক আসার পর যে শুরু হয়েছে, ঠিক সেরকম নয়। এটা নিয়ে আরো হাজার হাজার ঘন্টা আমি আলোচনা করতে পারি, কিন্তু আজকে খুব ছোট্ট করে একটা ব্রিফ রিভিউ। তো ঠিক আছে, তোমরা ইন্টারেস্টেড হলে কমেন্ট করবে। ভবিষ্যতে আমরা আরো অনেক ভিডিও, শুধু বাংলাদেশ কেন, আরো অনেক বিষয়। চল, তো এবারে আমরা 2 নম্বর পর্ব, দ্বিতীয় পর্ব, 1990 থেকে 2008 সাল, এটাকে আমরা গণতান্ত্রিক পর্ব বলবো। এই 18 বছরে কিন্তু বাংলাদেশ মোটামুটি ঠিকঠাক গণতান্ত্রিক, এবং 5 বছর একটা সরকার, 5 বছরের একটা সরকার, এইভাবে কিন্তু সরকারও ওরা বদল করেছে। তো 1990-91 সালে মানে যাওয়ার পর, এরশাদের সরে যাবার পর তত্ত্বাবধায়ক সরকার এলো, যাদের কাজটাই ছিল একটি ঠিকঠাক করে সংবিধান ফেরত নিয়ে এসে এবং একটি নির্বাচন তৈরি করা, একটা ইলেকশন করানো। তো সংসদীয় গণতন্ত্র এলো, কনস্টিটিউশন আবার 71 সালে সেই মুজিবের সময়কার কনস্টিটিউশন ঘাটামাচা করে ফেরত নিয়ে আসা হলো, এবং সংসদীয় গণতন্ত্র চলে এলো।
91 সালে ইলেকশন হলো, সেইখানে জিতলেন কে না, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জিতল। মানে জেনারেল জিয়ার যিনি ওয়াইফ ছিলেন তিনি খালেদা জিয়া, তার বিএনপি কিন্তু জিতল। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া 1991। এই সময় কনস্ট্রাকটিভ সময়, রাজনৈতিক একটা স্থিতিশীলতা এসছে, মিলিটারি শাসন সরে গেছে, কিন্তু আবার গণতান্ত্রিক ফোর্সের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা চলছে। বিএনপি এবং হাসিনার মধ্যে একটা টাসল, মানে ঠিক আছে যেরকম চলে পার্টিগত দিক থেকে, প্রত্যেক দিন খুনোখুনি হচ্ছে না, বিক্ষোভ হচ্ছে, ধর্মঘট হচ্ছে, ইত্যাদি হচ্ছে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতাও আমি একই স্লাইডে লিখছি এবং রাজনৈতিক অস্থিতিশীলতাও আমি একই স্লাইডে লিখছি। এটা ইচ্ছা করেই লিখেছি। চার্লস ডিকেন্স লিখেছিলেন না, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওস্ট অফ টাইম। যদি তোমরা পড়ে থাকো নিশ্চয়ই আ টেল অফ টু সিটিজ পড়তে পারো। তো এই সময় রাজনৈতিক স্থিতিশীলতাও তৈরি হচ্ছে, আবার গণতান্ত্রিক ফোর্সের মধ্যে একটা লড়াই সেটাও তৈরি হচ্ছে, একটা রাজনৈতিক সংকটও তৈরি হয়েছে এবং একটা দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারও আবার শেষের দিকে খালেদা জিয়া পদত্যাগ করলেন, কিন্তু উনি ক্ষমতাটাকে দখল করে নেবো, মিলিটারি শাসন ফেরত আনবো এরকম কিছু নয়, তিনি সুন্দর পদত্যাগ করে আবার একটা ইলেকশন করানোর কথা বললেন। যদি অর্থনৈতিক কথা বলি, এই সময় যে 1980 শেষের দিকে যে এরশাদের আমলে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যেটা শুরু হলো 90-এর গোড়ার দিকে, এটা বেশ ভালো তখন তৈরি হলো আর কি, মানে সম্পূর্ণ ফ্লারিশ বিরাট বড় হয়ে গেল সেরকম নয়, কিন্তু এটার তৈরির সময় গার্মেন্টস শিল্প, মানে বস্ত্র শিল্প, রেডিমেড গার্মেন্টস, তো আমরা এখন অনেক দেখবে ভালো করে যদি আমরা জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে দেখি, অনেক জামা কাপড়ই মেড ইন বাংলাদেশ লেখা থাকে। তো এই সময় কিন্তু সামাজিক আরেকটা ইন্ডিকেটর কমতে শুরু করে, সেটা হচ্ছে টিএফআর, মানে টোটাল ফার্টিলিটি রেট, মানে একটি কাপল পিছু, মানে একজন স্বামী স্ত্রী পিছু কটা সন্তান জন্মাবে, সেটা কিন্তু এই সময়ই কমা শুরু হয়েছে। তোমরা চার্ট দেখে নিতে পারো গুগল সার্চ করে। লিঙ্গ সমতার একটা অগ্রগতি বাংলাদেশে, জানবে যে প্রচুর মহিলারা কাজ করেন, এই যে বস্ত্রশিল্পে ওখানে প্রচুর মহিলারা কাজ করেন। তো মহিলারা ওয়ার্কফোর্স পার্টিসিপেন্ট রেট বলে অর্থনৈতিক ভাষাতে, কতটা মহিলার পার্সেন্টেজ হচ্ছে কাজে যুক্ত, একটা ডাইরেক্ট আর্নিং ইনকাম করছে, রোজগার করছে, সেটা কিন্তু এই সময় শুরু হয়। পোশাক শিল্পে নারীরা প্রচুর আসে। উনিও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণ এরশাদ যেটা শুরু করেছিল, সেটা আস্তে আস্তে খালেদা জিয়ার আমলেও এগোতে থাকে। তো বিদেশি পুঁজি আসতে থাকে, অর্থনীতি আরও উদার হয়, মানে যেরকম আমাদের জানবে যে ভারতবর্ষে 1991-92 থেকেই যেরকম একটা ইকোনমিক লিবারালাইজেশন বলা হয়, মনমোহন সিং, নরসিমহা রাওয়ের নেতৃত্বে যেটা শুরু, সেই রকম খানিকটা সেই একই বিশ্ব পুঁজির একটা নির্দিষ্ট গতি থাকে, সেটা খুব কমজনই বোধহয় আটকাতে পারে। তো সেই ফ্লোতে ভারতবর্ষেও বিনিয়োগ এসছে, লিবারালাইজেশন হয়েছে, বাংলাদেশেও বিনিয়োগ এসছে, লিবারালাইজেশন হয়েছে, এই সময়ই শুরু হয়েছে আস্তে আস্তে। তারপরে 1996-এর ইলেকশনে হাসিনা এলেন প্রথমবার। হাসিনার প্রথম মেয়াদ বলবো 1996 থেকে 2000, মানে খালেদা জিয়া ভোটে জিতলেন, খালেদা জিয়া আবার তারপরে 4 বছর পর পদত্যাগ করলেন, আবার একটা তত্ত্বাবধায়ক সরকার এলো, আবার একটা ইলেকশন হলো, কোনো বড় গণ্ডগোল ছাড়াই হাসিনা সেইখানে জিতলেন, হাসিনা প্রধানমন্ত্রী হলেন প্রথমবারের মতো। 96 থেকে 2000 হাসিনা প্রচুর শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে কিন্তু জোর দিলেন। হাসিনার মানে হিউম্যান ডেভেলপমেন্টের প্রতি ফোকাসটা কিন্তু সবসময় ছিল। তিনি যতটা ম্যাক্সিমাম চেষ্টা করা যায় ওই সময় কিন্তু তার গভর্নমেন্ট চেষ্টা করেছে। শিক্ষা স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে, আমরা প্রত্যেক বছরের যদি ইন্ডিকেটরগুলো দেখি কি হয়েছে, এগুলো কিন্তু যথেষ্ট হয়েছে। কিছু আমি শেষের দিকে বলবো, একদম লাস্ট ইন্ডিকেটর যেগুলো হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু অভিযোগ, আরও অনেক অভিযোগ, ঠিক আছে, একটা সরকার চলছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক সহিংসতার অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, এগুলো ছিল। ঘন ঘন হরতাল হয়েছে ইত্যাদি, সে তো হয়েইছে। দৈনন্দিন জীবন, অর্থনীতি ইত্যাদি কিছু ব্যাহত তো হয়েইছে, গণ্ডগোল হয়েছে, হরতাল হয়েছে, সবই হয়েছে। কিন্তু এই সময় আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে ভারতের পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে গঙ্গার জলবন্টন চুক্তি। হাসিনার এই প্রথম ইয়েতেই হয়েছে, প্রথম টার্মেই কিন্তু হয়েছে। তো যাই হোক, ভালো সময় ওভারঅল যদি আমাকে অ্যানালিসিসে করতে বলো, মোটামুটি ভালো সময়, খারাপ কিছু নয়। হ্যাঁ, টুকটাক যেরকম সব সময় হয়ে থাকে চারদিকে, সেগুলো তো হয়েইছে। ওভারঅল বাংলাদেশের জন্য খুব খারাপ সময় কিছু নয়, ভারত বাংলাদেশ রিলেশনও খুব সুন্দর। মোটামুটি স্থির একটা অর্থনৈতিক বৃদ্ধি হয়েইছে ওই সময়। বৈদেশিক মুদ্রা, মানে ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন কারেন্সি প্রচুর এসেছে। গার্মেন্ট শিল্প যেহেতু তখন দাঁড়াতে শুরু করে দিয়েছে,
বিদেশে যাওয়া, বিদেশে পড়াশোনা করা, বিদেশে ব্যবসা করা, বিদেশে চাকরি করা, এগুলো বেশ এখন চারদিকে বিদেশে যারা ইউরোপে গেছে জিজ্ঞেস করবে, প্রচুর বাংলাদেশের লোক থাকেন প্রায় সর্বত্র। সেই বাইরে যাওয়ার যে সময়টা, এটা এই সময় যথেষ্ট বৃদ্ধি, মানে এই সময় থেকেই ঠিকঠাক করে শুরু আর কি, যে বাইরে যাওয়া যায়, বাইরে ব্যবসা করা যায়, বাইরে চাকরি করা যায় ভালোভাবে। বাংলাদেশের লোকজন এই সময়ই মূলত শেখে। বেশ, এরপরে 2001 সালে আবার ইলেকশন হলো, কোনো বড় গন্ডগোল ছাড়াই সরকার পরিবর্তন হলো। প্রথমে জিতেছিলেন খালেদা জিয়া, তারপরে জিতলেন হাসিনা, তারপরে আবার জিতলেন খালেদা জিয়া, সরকার চেঞ্জ হতে শুরু করলো। তো বেশ, খুব ভালো কথা, সরকার চেঞ্জ হওয়াই হয়তো ভালো। তো যাই হোক, 2001 সালে খালেদা জিয়া জিতলেন, প্রধানমন্ত্রী হলেন। ব্যবসাপন্থী নীতি ওনার যেরকম ছিল, জিয়ারও সেরকম চলতে শুরু করলো। অর্থনীতি বৃদ্ধি পেতে শুরু করলো, বিদেশ থেকে প্রচুর মুদ্রা আসতে শুরু করেছে। ততক্ষণে টেক্সটাইল শিল্প, গার্মেন্টস তো উন্নতি করেইছে। এই সময় মোটামুটি এরকম গল্প। আরও কিছু গল্প আছে, মারপিট তাদের মধ্যে বাড়তে শুরু করলো, ক্রমশ একটা আস্তে আস্তে একটা সংঘর্ষ বেশি যেন হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে, হরতাল বাড়তে শুরু করেছে। ইসলামিক চরমপন্থীর উত্থান বলে এই টাইমটাকে মানে ইতিহাসের দিক থেকে আইডেন্টিফাই করা হয়। মূলত মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে বাংলাদেশের সমাজে। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে একটা মিছিল হচ্ছিল, একটা গ্যাদারিং হয়েছিল, সেখানে বেশ কিছু বোম সেখানে মারা হয়, সেখানে কিছু বিরোধী নেতা সহ বেশ কিছু জন নিহত হয়। মানে 1990-এর পর থেকে প্রথম একটা বড় রাজনৈতিক খুনোখুনি, মানে রাজনৈতিক মারপিট, ঠিক আছে এর দুই একটা পা ভাঙলো, দুই একটা চর থাপ্পড় ছিল, সেরকম নয়, মানে ডাইরেক্ট মার্ডার বেশ কিছু লোকজন, সেটা কিন্তু মোটামুটি এই সময়, এটা প্রথম বলবো না, কিন্তু একটা বড় নজর পড়ার মতো একটা বড় ঘটনা কিন্তু এটা। তো এবং এই ঘটনাটা ঘটায় কারা না, সেটা অবশ্যই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্স, তারা। তো তাদের মধ্যে তাদের অনেক নাম, অনেক সময় তাদের অনেক নামটা খুব ইম্পর্টেন্ট নয়। জেনারেলি জামায়াতে ইসলামিককে দায়ী করা হতো, তারা সেটাকে ঠিক স্বীকার করেনি, হোয়াটএভার, সেটা বড় কথা নয়। কিন্তু ঘটনা এটা ঘটেছিল, কেউ না কেউ কোনো না কোনোভাবে ঘটিয়েছিল। তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্স, সেটাই বলা হবে, ইতিহাসে সেটাই লেখা থাকবে। তো যাই হোক, তারপরে এই ঘটনা ঘটার পর আরও গন্ডগোল বাড়ে, বুঝতেই পারছো। একটা আবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, সেটা মূলত ব্যুরোক্র্যাটস মানে আইএস আইপিএস অফিসার, ওদেরকে ব্যুরোক্র্যাটস বলে, ওই জাতীয় সরকারি অফিসাররা করে থাকে। তো তাদের দ্বারা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার তখন আসে। তারা প্রথমেই যেটা করে, খালেদা জিয়া শেখ হাসিনা দুটোকেই ঘরে বন্দি করে রেখে দেয়, যে ভাই তোরা আর টেরোস না, গন্ডগোল করিস না, আমরা দেখছি। তো গন্ডগোল কমানোর জন্য এদেরকে গৃহবন্দী করা হয়। এবং 2008 সালে, মানে ছিল এলা বছর দেড়েক ছিল, তো 2008 সালে তারা জরুরি অবস্থা প্রত্যাহার করে একটি নতুন নির্বাচন ঘোষণা করে, এবং ডিসেম্বর 2008-এ সেই ইলেকশনটা হয়। সেই ইলেকশনে কে জিতলেন না, এই সময় জিতলেন হাসিনা। আসছি আমরা। আমি যদি তার আগে আবার একটা ছোট্ট করে সামারি করি, যে 1992 থেকে 2008 এই যে গণতান্ত্রিক ফেজ, এটাকে মোটের উপর ভালো সময়ই বলবো। রাজনৈতিক স্থিতিশীলতা মোটামুটি, অর্থনৈতিক উন্নতি ভালো, সামাজিক সূচকের উন্নতি যথেষ্ট, শিল্পের উন্নতি যথেষ্ট, মোটামুটি আস্তে আস্তে একটা নতুন রাষ্ট্রের উত্থান যেভাবে হয়, সেইভাবে একটা নতুন রাষ্ট্রের উত্থান ঘটেছে। সমাজে কিছু ফান্ডামেন্টালিস্ট ফোর্স ঢুকেছে, এবং তাদের যে কিছু অ্যাক্টিভিটি করতে পারে, তারা কিছু মারপিট করতে পারে, তারা বোম বিস্ফোরণ করতে পারে, সেটাও কিন্তু আমরা এই সময়ের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি। তো ওভারঅল অর্থনৈতিক সামাজিক মানে উন্নতির সূচকে ভালো সময়, ফান্ডামেন্টালিস্ট ফোর্সের উত্থানের সময়ও এই সময়টাই। সবসময় ইট ইজ দ্য বেস্ট অফ টাইম, ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, আমার জ্ঞান তাই বলে। প্রত্যেক সময়েরই কিছু ভালো মন্দ, প্রত্যেক সময়েরই কিছু পজিটিভ নেগেটিভ থাকবেই। কোনো সময়ই সম্পূর্ণ ভালো সময় বা কোনো সময়ই সম্পূর্ণ খারাপ সময়, এরকম ইতিহাসে বোধহয় কখনোই হয় না। 3 নম্বর পর্ব, 2008 থেকে 2024, 8-এর ইলেকশনে জিতলেন হাসিনা দ্বিতীয়বার ফেরত এলেন। হাসিনা 2008-এ বিপুল ভোটে জিতলেন, 300-র মধ্যে 230টি আসন পেলেন। এই সময় বাংলাদেশের জিডিপিও খুব ভালো বাড়লো, অর্থনৈতিক উন্নতি হলো, পোশাক শিল্প, বাইরে থেকে আসা বৈদেশিক মুদ্রা, মানে যারা বিদেশে ততক্ষণে কাজ করছে তারা প্রচুর টাকা পাঠাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির একটা খুব বড় পার্ট কিন্তু এটা, যে বিদেশে চাকরি করে টাকা পাঠায়। বাংলাদেশের নাটকগুলোতে তোমরা খেয়াল করে দেখবে
যে প্রচুর টাকা পয়সার গল্প, বিদেশে চাকরি করতে যাচ্ছি, বিদেশে কাজ করতে যাচ্ছি, বিদেশ থেকে এ টাকা পাঠিয়েছে, বিদেশ থেকেও টাকা পাঠিয়েছে, এটা খুব কমন একটা ঘটনা, প্রায় বহু নাটকেই রয়েছে। তো কৃষির উন্নতিও হয়েছে। তো এই সময় কিন্তু বেশ 2008-এ ইটসেলফ বেশ বেশ গণতান্ত্রিকভাবেই হাসিনা কিন্তু অত্যন্ত স্ট্রং, বিপুল ভোটে, সত্যি ফ্রেশ ভোট 2008-এ উনি জিতেছেন এবং জিতে ভালো কাজও করেছেন। দারিদ্র নিরসনে অগ্রগতি মানে হচ্ছে অনেক মানুষ আস্তে আস্তে, তখন বুঝতেই পারছো দেশে কৃষির উন্নতি হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে, গার্মেন্টস হচ্ছে, মানুষ আস্তে আস্তে দারিদ্র থেকে বের হয়ে আসছে। 8 থেকে যত আগেই শুরু হয়েছে প্রসেসটা, অ্যাক্সিলারেট করছে প্রসেস, বা মানে জিনিসটা এগোচ্ছে। পদ্মা সেতু ওই সময় তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, বেশ বড় প্রকল্প, তোমরা পরে সার্চ করে দেখতে পারো। কিন্তু এই সময় অভিযোগ হচ্ছে যে হাসিনার আস্তে আস্তে নন ডেমোক্রেটাইজেশন হয়তো এই সময়ই শুরু, যে একটা কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয়েছে, কিছু মিডিয়ার উপর বিধিনিষেধও হচ্ছে, মানে 100% সম্পূর্ণ সেফ গণতন্ত্র, পারফেক্ট ডেমোক্রেসি তখন আর হয়তো আস্তে আস্তে নেই। মানুষ ফ্রিডম অফ স্পিচ, তার উপরে কিছু রেস্ট্রিকশনস ইত্যাদি ইত্যাদি করা হয়তো শুরু হয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, জামায়াতে ইসলামীকেও 2013-তে হাসিনা একদম নিষিদ্ধ করে দিয়েছে, ভোট অনেক হয়েছে, তোরা তোদেরকে ব্যান করা হলো। তো যাই হোক, বিএনপি আর জামাত কিন্তু একই পার্টি নয়। বিএনপি জিআর পার্টি, ডেমোক্রেটিক। জামাতে ইসলামী ঠিক ভোটে বেশি লড়ে না, জেনারেলি লড়েও, খুব বেশি সিট কখনোই পায়নি, কিন্তু তাদের একটা সামাজিক প্রচার টোচার ইত্যাদি ইত্যাদি করার একটা মানে সমাজে তাদের ইডিওলজির প্রচারে এরা ভালোই স্ট্রং দেখা যাচ্ছে, পরেও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। তো জামায়াত ইসলামীকে 2013-তে হাসিনা কিন্তু নিষিদ্ধ করে, বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে মতান্তর, আর এই যে ঘটনাগুলো তখন ঘটছে, কর্তৃত্ববাদী প্রবণতা ইত্যাদি ইত্যাদি, তার জন্য বিএনপির সঙ্গে তার বিক্ষোভ হচ্ছে, হরতাল হচ্ছে ইত্যাদি হচ্ছে। অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কিন্তু দারিদ্র কমছে, শিক্ষার উন্নতি হচ্ছে, বাংলাদেশে ভালোই শিক্ষার উন্নতি হয়েছে, মানে পরবর্তীকালে, হ্যাঁ, মানে ইউনিভার্সাল প্রাইমারি এনরোলমেন্ট, মোটামুটি হায়ার এডুকেশনও আস্তে আস্তে এগিয়েছে, তো মোটামুটি হয়েছে এগুলো। তো যাই হোক, তো রপ্তানি এবং পোশাক শিল্পে মোটামুটি তারা ওই 2014-14 ওই সময় দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রায় দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে যাচ্ছে, যারা মানে এক্সপোর্ট করছে, রপ্তানি করছে রেডিমেড গার্মেন্টস। তো দারিদ্র আস্তে আস্তে কমেছে, শিক্ষা উন্নতি হয়েছে, কিছু ইন্ডিকেশন লাস্টের দিকে বলছি, মানে গড় আয়ু বাড়ছে, শিশু মৃত্যু সহ কিছু কিছু হেলথ ইন্ডিকেটর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ওভারঅল একটা জাতির কতটা উন্নতি হয়েছে সেটা মাপার জন্য, সেই সূচকগুলোও দেখা যাচ্ছে আস্তে আস্তে ভালোই উন্নতি হয়েছে। তো হাসিনা সবসময় একটু বেশি সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে ফোকাস, মোটামুটি আমার যেটা মনে হয়েছে। 2014-তে একটি নির্বাচন হলো, যে নির্বাচন অত্যন্ত বিতর্কিত। কেন হাসিনা দ্বিতীয় টার্ম পূরণ করলেন 8 থেকে 14 ওই সময়। একটা তত্ত্বাবধায়ক সরকার, জেনারেলি বাংলাদেশের 1990 সালের পর থেকে যে রীতিটা হয়ে এসছে, যে প্রত্যেকটা নির্বাচন হয়েছে, জিতেছে একটা সরকার, 4-5 বছর পরে আর একটা তত্ত্বাবধায়ক সরকার এসছে, তারা নিউট্রালি থেকে একটা ইলেকশন করিয়েছে, পার্টি চেঞ্জ হয়েছে, অন্য পার্টি এসছে, ঠিক আছে, খালেদা জিয়া হাসিনা ইন্টারচেঞ্জ হয়েছে। কিন্তু 2014 ইলেকশনে এরকম কিন্তু কোনো সাধারণ নির্বাচন হয়নি, মানে হয়েছে, মানে একটু ভুল বললাম, সাধারণ নির্বাচন হয়েছে, কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই নির্বাচন হয়নি। তো এর প্রতিবাদে স্বাভাবিক যে বিএনপি এবং সহযোগীরা নির্বাচন বয়কট করলো, যে আমরা ভোটে দাঁড়াবোই না যদি না তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়। এই সময় থেকে অ্যাকচুয়ালি কিন্তু আবার বড় গন্ডগোলের সূত্রপাত, মানে বীজটা আজকে 2024-এর যে সমস্যা, সেই তার বীজ রোপণটা কিন্তু 2014-তে হয়েছিল, 10 বছর আগে। ভোটার টার্ন আউট, ভোটার কজন ভোট দিল, 40%, বাকিটা ভোট দিল না, বয়কট করলো অথবা দিতে দেওয়া হলো না, কিছু একটা হলো, দেখা গেল 40% লোক ভোট দিয়েছে। প্রচুর গন্ডগোল, মারপিট, যতজন ভোট দিয়েছে তার মধ্যেও নির্বাচনী কারচুপির অভিযোগ ইত্যাদি ইত্যাদি, কিন্তু গোটাটাই বিতর্কিত এই নির্বাচন, ঠিক লেজিটিমেট নির্বাচন বলা যায় না। বেশ, তা সত্ত্বেও হাসিনা এলেন 2014 থেকে 2018, আবার রইলেন। এই সময় ভারতের সঙ্গে একটা দীর্ঘদিনের সমস্যা, ছিটমহলের আদান প্রদান। ছিটমহল কি ছিল না ছিল তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তো ছিটমহলের আদান প্রদান হলো, বহু সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রচুর যন্ত্রণা, তার অবসান ঘটলো এই সময়, বেশ কয়েক হাজার মানুষের। এই সময় কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে, রোহিঙ্গা শরণার্থী। মায়ানমারের রাখাইন রাজ্যে একটা বড় সমস্যা তৈরি হয় এই সময়।
সে সমস্যা কি, কেন, সে আলোচনা করার সময় আজকে নয়। কিন্তু সেই বড় গন্ডগোলের পর থেকে দেখা গেল বাংলাদেশের বিস্তর মায়ানমার থেকে কিছু রোহিঙ্গা লোকজন বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করলো। প্রায় 10 লক্ষের বেশি এস্টিমেট করা হয় সেই রোহিঙ্গা শরণার্থীকে কিন্তু বাংলাদেশ আশ্রয় দিয়েছে। সংখ্যাটা যথেষ্ট বড়, 10 লাখ খুব ছোট সংখ্যা নয়। বাংলাদেশের জনসংখ্যা আমি প্রসঙ্গত বলি বর্তমানে 17 কোটির কাছাকাছি। তো যাই হোক, তো 10 লাখ লোককে মূলত চট্টগ্রামে তারা আশ্রয় দিয়ে থাকে। এটা একটা মানবিক চ্যালেঞ্জ তো বটেই, এটা তো নিশ্চয়ই। তো এই দুটো ইম্পর্টেন্ট ঘটনা এখানে বলার মতো। আবার 2018 ইলেকশন হল, 14 বিতর্কিত ইলেকশন, 2018 আবার বিতর্কিত ইলেকশন। এখানে ভোটদানের সংখ্যা ছিল 80%, কিন্তু এখানে প্রচুর অভিযোগ আছে। অভিযোগ হয়তো সম্পূর্ণ মিথ্যা নয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল না, কিভাবে কেমন করে এই ভোট হয়েছে পুরো ইতিহাস এখন তার সব ব্যবচ্ছেদ করার জায়গা নয়। বিএনপি নির্বাচন বয়কট করেছিল। একটা মূল বিরোধী দল নির্বাচন বয়কট করলে সে নির্বাচন লেজিটিমেসি নিয়ে একটা প্রশ্ন কিন্তু আসবেই। তো যাই হোক, এই ইলেকশনও কিন্তু হাসিনা জিতলেন। তাহলে মোটামুটি তারপরে 24 অব্দি রইলেন। মোটামুটি এই যে পিরিয়ড 8 থেকে 24 হাসিনার পিরিয়ড, পর্ব 3 বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক বজায়। আমদানি রপ্তানি প্রচুর জিনিসের হয়েছে, মোটেও কিছু খারাপ নয়, হয়নি। বাংলাদেশের মধ্য দিয়ে আগরতলা কলকাতার একটা সড়ক ব্যবস্থা যদি হয় ভারতের জন্য সেটা অত্যন্ত ভালো। আগরতলাতে এখান থেকে চাল ডাল আলু পেঁয়াজ পাঠাতে প্রচুর ঘুরে যেতে হয়, প্রচুর কস্টিং। নর্থ ইস্টে জিনিসপত্রের দামও সেই জন্য যেগুলো এখান থেকে যায়, মেনল্যান্ড থেকে যায়, তার প্রচুর দাম। সেটা হয়তো বেশ খানিকটা কমতে পারে। তো যাই হোক, সেরকম একটা চেষ্টা করা হয়েছে। তিস্তা পদ্মা এসব নিয়ে জল বন্টন জলটল নিয়ে কোনো বড় সমস্যা কিছু হয়নি, মোটামুটি এদিক ওদিক করে অ্যাডজাস্ট করা গেছে, মোটামুটি চলেছে। আর হাসিনা তো জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে, ফলে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্সকে দমন করার একটা চেষ্টা তিনি কন্টিনিউয়াসলি সেখানে করে গেছেন। তো চীনের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে উন্নতিই হয়েছে বলা চলে, খুব গন্ডগোল কিছু নয় চীনের সঙ্গে তাদের। মানে এটাকে আস্তে আস্তে আমরা মানে এমনি ভাষায় বলা যায়, টেকনিক্যাল ভাষায়, যে বাংলাদেশ লুকিং টুয়ার্ডস চায়না। তো চায়নার দিকে দেখছিল, মানে কি আস্তে আস্তে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করছিল। তো বাংলাদেশ ভারত মায়ানমারের একটা অর্থনৈতিক করিডোর বড় করার চেষ্টা, সেখানে বাংলাদেশের প্রচুর রোল। কিন্তু ঠিক আছে, এটা এমন কিছু অগ্রসর হয়নি। এগুলো কিছু কিছু নাম আর কি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। মানে মূল ব্যাপার হচ্ছে এইসব নামগুলোর মধ্য দিয়ে যেটা বলতে চাইছি যে বাংলাদেশে চীনা বিনিয়োগ, চাইনিজ ইনভেস্টমেন্ট, চীনের টাকা, চীনের পয়সা বাংলাদেশে ঢুকেছে। খুব বেশি সরাসরি ঋণ মানে শ্রীলঙ্কার মতো জালে বাংলাদেশ জড়ায়নি, স্টিল নট। তো কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু এসছে, চাইনিজ ইনভেস্টমেন্ট ভালোই এসছে এই সময়ই। 2018 থেকে 24-এর মধ্যে কিন্তু বহু ঘটনা। খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, এটা হাসিনা ঠিক করেননি। এইভাবে হাসিনা অনেক কিছুই ঠিক করেননি। কোনো মানুষই, কোনো নেতাই সব কিছু ঠিক করেন না। আমাকে নেতা বানিয়ে দিলেও যে আমি ঠিক করবো সেরকম মোটেও নয়, তোমাকে নেতা বানিয়ে দিলেও তুমি সব ঠিক করবে সেরকম মোটেও নয়। বাট এটাকে ঠিক মেনে নেওয়ার মতো কিছু নেই, এটাকে ভুল বলবো আমি। তো খালেদা জিয়া জেলবন্দি হন 2018-এ। এটা ব্যাপক ছাত্র আন্দোলন 2019-এ হয়, তারপরে করোনা হয়, গার্মেন্ট শিল্পের প্রচুর ক্ষতি হয়। বাংলাদেশের একটা অর্থনৈতিক বেশ সমস্যার সময় গেছে ওই কোভিড পিরিয়ডটা, প্রত্যেকটা দেশের গেছে, বাংলাদেশের একার নয়। ভারত থেকে কিন্তু ভ্যাকসিন সাপ্লাই হয়েছিল, প্রচুর হয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, স্বাভাবিক, সব দেশেরই পেয়েছিল, তাদেরও পেয়েছিল। এবং তারা একটা সময় আইএমএফ থেকে লোনও চায়। এই লোন চাওয়ার পরে পেলো কিনা বা সেই ইতিহাসটা আমার সঠিক জানা নেই, বাট লোন চেয়েছিল একটা বড় পরিমাণ, সেইটুকু অবধি আমি জানি। তো এই সময় কোভিড টাইম, তার মধ্যে বছর দিয়ে টালমাটাল সময় তো বটেই। খালেদা জিয়ার জেলবন্দি এবং ছাত্র আন্দোলন এটা কোভিডের আগে ঘটে গেছে। বেশ কিছু সাম্প্রতিক সূচক বললে তোমরা বুঝতে পারবে যে ওভারঅল যে 8 থেকে 14-24-এর মধ্যে ইতিহাসটা খারাপ নয় বাংলাদেশের উন্নতির জন্য। 1992 থেকেই 24-এর ইতিহাস বাংলাদেশের সামাজিক সূচকগুলোর উন্নতির জন্য কিন্তু খুব খারাপ নয়। তাদের
মানসিকতার হয়তো অন্যভাবে পরিবর্তন ঘটেছে, কিন্তু তুমি যদি টোটাল ফার্টিলিটি রেট, একটু আগেই বলেছি, দেখো 2024 বাংলাদেশের টোটাল ফার্টিলিটিটা 1.9, 1.9, সেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি, কিন্তু ওভারঅল ভারতের থেকে কম। তো শিশু মৃত্যুর হার, ইনফ্যান্ট মর্টালিটি রেট, বাংলাদেশের 21-22 অ্যারাউন্ডে, ভারতের ওভারঅল 26-27, ভারতের থেকেও সেটা কম। মানে ওভারঅল ভারতের থেকে এই দুটো ইন্ডিকেশন খুব ইম্পর্টেন্ট হেলথ ইন্ডিকেটার। সোশ্যাল ডেভেলপমেন্ট মোটামুটি বোঝায়, এটা অনেক কিছু ইন্ডিকেট করে এগুলো। এই ইন্ডিকেটর ইন্ডিয়ার থেকে ভালো, কিন্তু এদের অবশ্যই পশ্চিমবঙ্গের থেকে ভালো নয়। পশ্চিমবঙ্গের আবার অ্যাভারেজ ইন্ডিকেটর ইন্ডিয়ার থেকে, মানে অ্যাভারেজ ইন্ডিকেটর অনেক ভালো হয়। শিশু মৃত্যুর হারটা বোধ হয় পশ্চিমবঙ্গের এরকম, TFR 1.7। তো HDI এটা কতটা ভালো, মানে কতটা ভালো ইন্ডিকেটর আমার যথেষ্ট সন্দেহ আছে। বাট HDI দেখা যাচ্ছে বাংলাদেশের HDI ইন্ডিয়া থেকে বেটার। অ্যাটলিস্ট বিদেশি যারা পাবলিশ করে ইন্ডিকেটর, তাদের যে লিস্ট থেকে আমি দেখেছি যে তারা বাংলাদেশের HDI বলছে 0.670, ইন্ডিয়ার 0.644, স্লাইটলি বেটার দেন দিস। বাস্তব অভিজ্ঞতা সেটা বলে না। যাই হোক, তো ঠিক আছে, মানে খারাপ নয়। মানে এই সময় যে খুব খারাপ কিছু হয়েছে দেশটার সঙ্গে, বিরাট কিছু দেশের লোকজন একদম ভিখারি খেতে পায় না, অ্যাবসলিউটলি নট। তারা আস্তে আস্তে উন্নতি করেছে যথেষ্ট, সূচকগুলো থেকে বোঝা যাচ্ছে। ইসলামিক পোস্টের আস্তে 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 উন্নতি হয়েছে, সেটাও ইম্পর্টেন্ট। আর ওভারঅল খারাপ কিছু নয় জিনিসটা। তো যাই হোক, তো 2024 হাসিনা আবার একটা ইলেকশন করালেন, বিপুল জয় পেলেন। কতজন ভোটার ভোট দিল 100-র মধ্যে? 18 থেকে 20%। তাহলে এটা নিশ্চয়ই এই 2024 জানুয়ারি ফেব্রুয়ারির ঘটনা। মোটেও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলাই যায় না, যেখানে লোক ভোটই দিতে যায় না, সে নির্বাচন কি নির্বাচন? বিরোধীরা ভোট বয়কট করেছিল। 14তে যে বীজ হাসিনা বপন করেছিলেন, এটা ততক্ষণে এখানে এসে একটা মহিরুহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, ব্যাপক একটা অসন্তোষ, একটা অ্যাভারেজ বেশ বড় অংশের মানুষের মধ্যে, যে নির্বাচন হচ্ছে না, জোর করে হাসিনা যেন ক্ষমতা দখল করে রয়েছে। ঠিকঠাক নির্বাচন করলি, মানে ভারতবর্ষে যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, যে একটা ফাংশনাল ডেমোক্রেসি, হ্যাঁ ভোট হচ্ছে, ভোটে জিতছে কেউ, হারছে, জিতছে হারছে, এটা বাংলাদেশ অ্যাচিভ করছিল 1990 থেকে 2008। 2014তে হাসিনা সেই স্পেলটাকে ব্রেক করতে শুরু করলেন, এবং পাগলা হাতির উপরে চাপলে তোমার তো আর কন্ট্রোলে থাকে না। আমরা বলি না যে দৌড়াতে দৌড়াতে বাঘের পিঠে চাপলে ওটা বাঘ তোমাকে কোথায় নিয়ে যাবে, নামাটা আর তোমার হাতে নয়, চেপে তুমি পড়তে পারো। মানে 14তে একবার যে ওই গন্ডগোলটা শুরু হলো, প্রপারলি ইলেকশন হলো না, সেটা কিন্তু হাসিনা আর ফেরত নিয়ে আসতে পারলেন না 24 অব্দি। ইতিহাস বলছে আর ফেরত হয় না। এর পরিণতি এটাই, যেটা হলো, যেটা এটাই হওয়ার ছিল। বীজ 14তে বপন করা হয়ে গেছে। 2024 জুলাই আমরা জানি কোটার সিস্টেম ওদের কিছু আছে, তার বিরুদ্ধে একটা বড় আন্দোলন হলো। এগুলো তোমরা সবাই জানো ইন ডিটেল, আমাকে আর বলার কিছু নেই। সমস্ত বিরোধীরা আন্দোলন সমর্থন করলো। হাসিনার উপরে বিরক্তি তো ছিলই সবাই, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্যাক্টর ছিল, বারবার আমি এটা অনেকক্ষণ ধরে বলছি। তার সঙ্গে সীমাহীন দুর্নীতি, কিছু করার নেই। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, আমার যদি জেনেই যাই যে ভোট তো আমি এমনিই জিতে যাব ম্যানিপুলেট করে, সো যা হয় তাই হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। তো হয়েছে, খাদ্যদ্রব্যের অত্যধিক মূল্য বৃদ্ধি হয়েছে। তো সেই গণতন্ত্রটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। কোন একজন বিখ্যাত লোক বলেছিলেন যে ডেমোক্রেসি সব থেকে খারাপ যতক্ষণ না তুমি বাকিগুলো ট্রাই করছো। গণতান্ত্রিক রাষ্ট্র এই জন্যই দরকার, যেমন গণতন্ত্রের কোনো বিকল্প হয় না, এখন অবধি অন্তত হয়নি, প্রমাণ হয়নি। তো গণতন্ত্রে যেখান থেকে সরে এসছেন হাসিনা, সেখান থেকেই এই জিনিস পরপর 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 ইতিহাস তাই বলে। তো তারপরে যেটা হলো, প্রভূত গণ্ডগোল, মারপিট, বহু খুনোখুনি। 3 আগস্ট হাসিনা ভারতে চলে এলেন। 16 জুলাই থেকে 11 আগস্ট ইউএনের একটা রিপোর্টে দেখা যাচ্ছে 650 জন নিহত হয়েছেন। বাংলাদেশে হয়তো আসল সংখ্যাটা আরো বেশি। ইউএন রিপোর্ট, যেটা আমি যে জায়গাটা রেফার করার জন্য বলছি, সেখান থেকে আমি দেখলাম 650 জন নিহতর একটা রিপোর্ট বেরিয়েছে। 16 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে 400 জন, হাসিনার ঠিক পালিয়ে যাওয়ার দিন অবধি। আর তারপরে 5-6 আগস্টের আরও গণ্ডগোল, ভালোই গণ্ডগোল এই দুদিনে হয়েছিল, সেখানেও প্রায় 250 জন
এরকম একটা রিপোর্ট ইউনাইটেড নেশনস তৈরি করেছে। মানে বেশ বড় গণ্ডগোল, বুঝতেই পারছো বাংলাদেশের জনসংখ্যা কতটুকু, পশ্চিমবঙ্গের ডাবল, প্রায় 650 অফিসিয়ালি অ্যাটলিস্ট। তো যাই হোক, গেল হাসিনার পর্বকে আমি যদি ছোট করে বলি, হ্যাঁ অর্থনৈতিক সামাজিক উন্নতি, অত্যন্ত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক, দ্রব্যমূল্য বৃদ্ধি নেগেটিভ, ভালো হসপিটালের অত্যন্ত অভাব, হেলথ সেক্টর হাসিনা ঠিক করে দান করাতে পারেনি, ভারতবর্ষের চিকিৎসার জন্য প্রচুর আসতে হয় ওনাদেরকে, চারদিকে আমরা দেখতেই পাই সেটা। তো হাসপাতালের কিন্তু খুব অভাব, জামাতকে নিষিদ্ধ করেছে বেশ। আর একটা ঘটনা, জনমানসে ভারত বিরোধিতার প্রচুর বৃদ্ধি এই সময়ই, শুরু হয়েছিল অনেক আগে থেকে, বহুদিন ধরে আগে থেকেই, সেই এরশাদের সময় থেকেই, জিয়ার সময় থেকেই, কিন্তু তার প্রকাশ, এক্সপ্রেশন এই সময় প্রচুর দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর দেখতে পাচ্ছি। এর কারণ সত্যি কথা বিশ্বাস করো আমার জানা নেই। ইতিহাসের অনেক লোককে আমি জিজ্ঞেস করেছি যে ঠিক কি কারণ জানা নেই। আমি যতটুকু পড়াশোনা করে বুঝেছি যে ভারত বাংলাদেশকে কি বাঁশ দিল, সে বাঁশ কিন্তু আমি খুঁজে পাইনি কোথাও, যে এত মালগুলো মানে ইন্ডিয়ার এগেনস্টে কেন, হয় আমার অন্তত জানা নেই। তো যাই হোক, কোনো না কোনো কারণে এখানে জামাতের প্রভাব আছে, এখানে গুজব ছড়ানোর লোকের প্রভাব আছে, এখানে বিস্তর প্রভাব আছে। এই ভিডিও ভাইরাল হলে ভয়ঙ্কর খিস্তি খাবো আমি জানি, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু জানা নেই। জানা থাকলে একটু ক্লিয়ারলি কেউ বলবে যে কেন এত ভালো, এত অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। তো যাই হোক, গণতান্ত্রিক পরিবেশ তো বলেইছি খারাপ হয়েছে। 2024 মূল পর্ব, মুসল পর্ব হয়তো এবার কি হয় জানা যায় না। হাসিনা তো চলে এসছেন ইন্ডিয়াতে, লুটপাট মারপিট হয়েছে, আমরা দেখেছি, ভিডিও দেখেছি, নিউজ দেখেছি, রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর হয়েছে, বাদ্যযন্ত্র অবধি সব ভেঙে ঢেঙে দিয়েছে দেখেছি। জামাতের উপর নিষেধাজ্ঞা যেটা হাসিনা বসেইছিলেন 2013-তে, সেটা তুলে নেওয়া হয়েছে, ইউনিসের গভর্নমেন্ট তুলে নিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে ইউনিস ভোটে জিতে আসেন। আওয়ামী লীগের সাপোর্টার যারা ছিল, সমর্থক, তাদের উপরে বিস্তর হামলা এবং মামলা দুটোই ঘটছে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার চেষ্টা হয়েছে, কিন্তু এখনো অবধি সেই চেষ্টার সফলতা হয়নি। কোর্ট এখনো অবধি মানে ডাইরেক্ট আওয়ামী লীগ যেভাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো এখনো কিছু হয়নি আর কি, কিন্তু চেষ্টা চলেছে, মামলা হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার চলছে, আমরা জানি। একদল বলছে সব ঠিক, একদল বলছে কিছুই ঠিক নেই, হাসিনা ভারতেই রয়েছে। নভেম্বরে হাসিনার এগেনস্টে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটা আমরা দেখেছি, কিন্তু সেটা দিয়ে এখনো কিছু হয়নি। তার ইফেক্ট ইন্ডিয়া শেল্টারে হাসিনা রয়েছে। তো বেশ, এটার কারণ জানা নেই, আমার তো জানা নেই। এটা ফ্যাক্ট যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, এদের উপরে প্রচুর অত্যাচারের অভিযোগ এসছে। প্রচুর অভিযোগ এসছে যখন, নিশ্চয়ই তার মধ্যে সত্যতা রয়েছে। কিছু লাইভ ভিডিও, লাইভ ফুটেজও আমরা দেখতে পাই। আজকের যুগে চেপে রাখা কোনোভাবেই সম্ভব নয় ইন্টারনেটের যুগে। সো অত্যাচারিত যে সেখানকার হিন্দুরা, বৌদ্ধরা হচ্ছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেককেই স্বাভাবিক যে সুস্থ মানুষ কেউই এগুলো সমর্থন করবেন না, করি না, কেউই করবে না। ভারতের জাতীয় পতাকার উপর পা রাখার ছবি বেরিয়েছে, অত্যন্ত মানে ভারতবাসী হিসেবে অত্যন্ত নিন্দনীয় মানে একটি ঘটনা, অত্যন্ত মানে রেগে যাবার ঘটনা এটি ঘটছে। তার এগেনস্টে ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশন কিছু বক্তব্য রেখেছে, অনেকেই অনেক বক্তব্য রাখছেন। তো যাই হোক, খুবই দুঃখজনক, খুবই কষ্টের। ইতিমধ্যে আনন্দবাজার রিপোর্টিং করলো, দেখলাম, পড়লাম যে ভারত থেকে এসছে শুনেই এক যুবকের উপরে হামলা, ভারত থেকে এসছে উত্তমাদ্দম 2-4 ঘা। মানে কি এসব, মানে যত দিন যাচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু খারাপ খবর, কিছু না কিছু বাজে খবর। বাংলাদেশ থেকে যাই খবর আসুক সবই যেন কিছু না কিছু খারাপ, কিছু না কিছু হতাশাজনক। পড়াশোনা করা লোকেদের কাছে খুবই হতাশাজনক। তো যাই হোক, চিন্ময় কৃষ্ণ প্রভুর ঘটনা তো আমরা সবাই জানো, এটাতেই শেষ করব।
জনগণের মধ্যে ইসকনের বিরুদ্ধে একটা প্রচার মিছিল সবসময় চালাচ্ছে লোকজন, জামাতের লোকজন, দেখতেই পাওয়া যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জামিন পাননি এবং শেষ আপডেট গতকালকে অবধি যে তার জন্য লড়ার কোনো আইনজীবী পাওয়া যায়নি। তো এরপর কি হবে আমরা জানি না, আমরা দেখব। হয়তো বেশিরভাগ সময়ই আমরা হতাশাজনক খবর পাবো, তবুও আমরা মানুষ, তো বেঁচে থাকার জন্য আমাদের আশা দরকার। আশা রাখছি এইসব তাড়াতাড়ি শেষ হবে, আশা রাখছি আবার গণতন্ত্র ফেরত আসবে, আশা করছি ঠিকঠাক ভোট হবে, যেই জিতুক শান্তি আসবে, আশা করছি ব্যবসা বাণিজ্য আবার দুই দেশের মধ্যে সব আস্তে আস্তে ঠিক হবে, সবই আশা রাখছি। কিন্তু কি হবে আমরা জানি না, উল্টোটাও হতে পারে, খারাপও হতে পারে। খুব বেশি আমি আমার নিজস্ব মতামত এখানে দিলাম না, অল্প স্বল্প দিয়েছি। নিজস্ব মতামত অনেক দিতে পারি, ইতিহাসের গভীর বিশ্লেষক ছাত্র হিসাবে। হ্যাঁ, আমি ফিজিক্সের লোক, ইতিহাস পড়ি খুবই, তো ছাত্র হিসাবে বিশ্লেষণ করে পড়ি, ভেবে পড়ি। তো ছাত্র হিসেবে আমার অনেক কিছুই মাথায় আসে। তো যদি তোমাদের ইতিহাসটুকু আমি আপাতত আজকে বললাম, খুব বেশি মতামত দেওয়া আমাদের কাজ নয়। আমি যখন এই ভিডিও বানাচ্ছি, আমি তোমাদেরকে কিছু শেখাবার জন্য, কিছু হয়তো বলার জন্য একাডেমিক পার্সপেক্টিভ থেকে বলছি। সবসময় খুব বেশি মতামত দেওয়ার মতো সবসময় জায়গা নেই। ঘটনাগুলো বললাম, মতামত তোমার তৈরি হোক, তোমরা ভাবো, তোমরা বোঝো, বিবিধ রকমের মতামত তৈরি হোক। আমার ছোটোখাটো যতটুকু সামান্য মতামত আমি দিয়েছি তোমার পছন্দ হতেও পারে, নাও পারে, কমেন্ট করতে পারো। যদি ভবিষ্যতে চাও যে এরকম আরও কিছু আমি বানাই ফিজিক্সের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে অন্য বিভিন্ন বিষয়, তো অবশ্যই কমেন্ট করবে, জানাবে আমাকে। আমি উৎসাহিত হলে নিশ্চয়ই আমি আবার কিছু তোমাদের পরে কোনো একদিন বলবো। তাহলে আপাতত আজকের মতো এটুকুই শেষ করি। আমরা বাংলাদেশের খবরের দিকে অবশ্যই নজর রাখবো। নমস্কার।